দুহাতে মেহেদি দিয়ে ছাদে একা একা দাঁড়িয়ে আছে সাকিরা। তার এসব বিয়ে বাড়ির হইচই একটু ভালো লাগে না। তার মতে বরকনে একসাথে ফাঁকা একটা রুমে বসে কাজে এনে ঠাস করে বিয়ে পড়িয়ে ঠুস করে বাসর ঘরে ঢুকিয়ে দিলেই তো হতো। শেষ কাহিনী খতম। শুধু শুধু এত প্যারার কি দরকার আছে? এসব নাচ গানের শব্দে তার মাথা ব্যথা শুরু হয়েছে। তাই একটু নিরিবিলিতে এসেছে সে। ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পড়তে ভয়ে লাফিয়ে উঠল সাকিরা। বুকের উপর থুতু ছিটিয়ে তাকালো পিছনে। আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত চোখে তাকালো। বলল না কিছু। মাথা ব্যথায় তার কথা বলতে ইচ্ছে করছে না। আরহান হাসি থামিয়ে বলল, কিরে, ছাদে উপর একা একা ভূত পেতনির সাথে গসিপ করছিস নাকি? সাকিরা তাও কিছু বলল না। ঠোঁট উল্টে কপাল কুঁচকে চাইল শুধু। সাকিরাকে আরেকটু জ্বালানোর জন্য আরহান বলল, অবশ্য তুই নিজেই পেতনি, তোকে দেখে তো ভূতেরাও পালাবে। শাকিরের এবার রাগে কাজ চলে উঠল। তাও কিছু বলল না। ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে বসলো দোলনায়। সাকিরের এত ইগনোরটা ঠিক সহ্য হলো না আরহানের। মেয়েটা রাগুক, বকুক, কাটুক, যা খুশি করুক, তাও তার সাথে কথা বলুক, এসব অবহেলা সে সহ্য করতে পারে না। সে নিজেও গিয়ে ধূপ করে বসে পড়ল। হঠাৎ বসে দোলনাটা তুলে উঠল। শাকিরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আরহান আঁকড়ে ধরল শাকিরার কোমর। সেই ছোঁয়ায় শাকিরের অঙ্গ তুলে উঠল অজানা অনুভূতিতে। ইদানিং তার এমন অনুভূতি হয় আরহান কাছে আসলে। আগে তো এমন হতো না। এমন নতুন নতুন অনুভূতির মানেটা সে ধরতে পারছে না। ফলে সে নিজের উপরেই বিরক্ত। আরহান কোমর জড়িয়ে ধরেই টান দিল শাকিরাকে। ফলে শাকিরার এতটুকু বদনটা ছিটকে গিয়ে পড়ল ওই সুটামদেহী পুরুষটার বুকে। অনুভূতিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন আশেপাশে অক্সিজেন কমে যাচ্ছে। শাকিরা নিভিনুভু চোখে তাকিয়ে বলল, তুমি কাছে আসলে আমার এমন অদ্ভুত অনুভূতি কেন হয় আরহান ভাই? তুমি কি ব্ল্যাক ম্যাজিক করেছো আমার উপর? শাকিরার এহেন কথাই আরহান ঠোঁট পাকিয়ে হাসলো। নাক ডুবিয়ে দিল শাকিরার চুলের ভাঁজে। নাক টেনে ঘ্রাণ নিয়ে পড়ল, হুম, ম্যাজিক তো তুই করেছিস সেই ছোট্টবেলার ফোকলা দাঁতের হাসি দিয়ে। সবসময় আমার পিছু পিছু করতি। এতটুকু মেয়ে আমার শার্টের নাক মুছে বিরক্ত করতে আমায়। পরে যখন বড় হলি, তোর প্রতিটা পায়ের ধাপের সাথে সাথে আমি তোর ম্যাজিকে আসক্ত হয়েছি। এই আসক্তি দিন দিন বেড়েই চলছে। পুরুষালী অনুভূতিতে পুড়ছি আমি প্রতিটা প্রহরে, প্রতিটা রাতে। আরহানের এমন কঠিন কঠিন কথার মানে বুঝলো না বোকা শাকিরা। সেও ফেল ফেল করে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ধর, ছাড়ো তো তোমার কথা। কিন্তু বুঝি না আমি, কোমরে ব্যথা পাচ্ছি, ছাড়ো না। আরহান শাকিরার এহেন কথাই শব্দ করে হাসলো। নাক টেনে পড়ল। আমার বোকা পাখিটা। তারপর ছেড়ে দিয়ে শাকিরের হাত টেনে ধরলো। হাতের তালুতে কিছুটা উপরে মেহেদি দিয়ে কিছু একটা লিখলো। তা দেখে ভীষণ অবাক হলো শাকিরা। আরহান নামটা দেখে সে চোখ বড় বড় করে তাকালো। তা দেখে আরহান বলল, কি এভাবে তাকাচ্ছিস কেন? আমার নাম লিখেছি যাতে অন্য কোনো ছেলে তোর আশপাশে না ঘুরে। এখন তোর প্রেমের বয়স না, 1 বছর পর তোর বিয়ের বয়স হবে, তখন ডিরেক্ট বিয়ে করবি। তাহলে আমি প্রেম করব কখন? বিয়ের পর। মানে? কিছু না গাধি, আয় আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। আজ রাতে বাড়িতে ঘুমোতে পারবি না তো মানুষের মাঝে। শাকিরা নিঃশব্দে এগিয়ে গেল। একমাত্র এই মানুষটাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। সে জানে আরহান নিজে মরে গেলেও তার কোনো ক্ষতি হতে দেবে না। অন্য ভ্যাবলার মতো তাকিয়ে দেখছে অবন্তিকাকে। মেয়েটার মতিগতি সে ঠিক ঠাউর করতে পারছে না। অনব অবন্তিকার আশেপাশেই থাকছে। এত সুন্দর তার হৃদয় স্পর্শী বলা তো যায় না। কখন কোন শকুরের নজর পড়ে, তাই সে চোখে চোখে রাখছে তার অবন্তিকাকে। আর অবন্তিকা সেই তো অন্য মোড়ে ঘুরছে, দুহাতে মেহেদি দিয়ে হেলে দুলে হাঁটছে। একটু পরপর অর্ণবের সাথে চোখাচোখি অভিমান চোখে তাকাচ্ছে, মুখ বাঁকিয়ে ভেঙচি কাটছে। তাতে ভেবাচেকা খেয়ে অবস্থা নাজেহাল অর্ণবের। অবন্তিকার এই অভিমানের কারণটাই সে খুঁজে পাচ্ছে না। বিয়েবাড়ির এত এত মানুষের মাঝে সে তো কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গা পেতেই অর্ণব অবন্তিকার কুনুই ধরে টেনে নিয়ে আসলো নিজের সাথে। অবন্তিকা কিছু বলছে না, গোমরা মুখে এগিয়ে যাচ্ছে শুধু। কি হয়েছে, এমন অদ্ভুত আচরণ করছো কেন? ভুলে গেছো আমি তোমার টিচার হই? অবন্তিকা আবারও মুখ বাঁকালো। তা দেখে অর্ণব রাগের চোখে তাকিয়ে বলল, আরেকবার শুধু মুখ এমন করে দেখাও, একদম ভেঙে ফেলবো। অবন্তিকা এমন ধমক খেয়ে টলমল চোখে তাকালো, অভিমানে কণ্ঠে বলল, পারেন তো শুধু বকতে ধমকাতে, আর কি পারেন আপনি? আমি যে আপনার নাম লিখেছি হাতে, একবারও খেয়াল করেছেন? অন্ধ আনরোম্যান্টিক নিরামিষ একটা। অর্ণবের চোখ অবাকের বিস্ময়ে কপালে উঠে গিয়ে ঠেকলো। একটুখানি পিছিয়ে মেয়ে তাকে আনরোমান্টিক নিরামিষ বলে। কথাটা যেন অর্ণবের
পশুতে আঘাত হানলো। এগিয়ে গিয়ে এক হাতে কোমর চেপে ধরলো অবন্তিকার। তাতে অবন্তিকা কেঁপে উঠল। অবাক চোখে তাকালো অর্ণবের পানে। অর্ণব আরেক হাত গাল টেনে বলল, আমি রোমান্টিক হলে সহ্য করতে পারবে মেয়ে? এইটুখানি ছোট্ট একটা শরীর জড়িয়ে ধরলেই বুকের মাঝে হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। এইটুখানি শরীর নিয়ে আমার সাথে রোমান্স করতে চাইছো? এহেন কথায় শিরোনে গা শিরশির করে উঠল অবন্তিকার। পরক্ষণেই ভোর কুচকে তাকালো, মুখ এলিয়ে ফট করে চুমু খেলো অর্ণবের ঠোঁটে, যেন নীরবে বুঝিয়ে দিল তার উত্তর। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অর্ণবকে। কোমর তুলে হেলতে দুলতে চলে যাচ্ছে সে। অর্ণবের ঘোর কাটতে সে দৌড়ে গেল তার পিছনে। বাড়ির ভেতরে এত চেঁচামেচিতে মাথা ধরে গেছে আমার, তাই হাঁটতে হাঁটতে বাগানে চলে আসলাম। দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি একটু এগুতেই দেখলাম আব্রাহাম দাঁড়িয়ে আছেন। আমি ডেকে উঠে বললাম, কি করছেন এখানে? আমার ডাকে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো। তখনই ঘটলো একটা অঘটন। আমার জর্জেটের ওড়নাটা ঠাস করে পড়ে গেল নিচে গলা থেকে। আমি চোখ বড় বড় করে তাকালাম আব্রাহামের দিকে। আমার দু হাত ভর্তি বেহিতি। উনি দৌড়ে আসলেন আমার দিকে, বুকের সাথে মিশিয়ে নিলেন আমায় আড়ালে রাখার ক্ষুদ্র প্রচেষ্টা তার। তারপর মাটি থেকে ওড়নাটা তুলে জড়িয়ে দিলেন তিনি আমার গায়ে। আমায় ছেড়ে দিয়ে চেপে ধরলেন আমার গাল। সাথে রয়েছে অলওয়েজের মতো ফ্রি ধমক। সেই ধমকেই কেঁপে উঠলাম আমি। উনি আমার গালে আঙুলের ছাপ প্রগাঢ় করে রাগী কণ্ঠে বললেন, এতটা কেয়ারলেস তুমি কিভাবে হও? লাইক সিরিয়াসলি, এখানে যদি আমার বদলে অন্য কোনো পুরুষ থাকতো, then I will kill you, stupid girl. ওনার এমন ব্যবহারের চোখে পানি জমলো আমার। উনি সব সময় এমন করেন আমার সাথে। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? আমি কি ওনাটাকে বলেছিলাম বেহার মতো পড়ে গিয়ে আমার মানিজতের ফালুদা বানাতে? হেঁচকি তুলে কেঁদে উঠলাম আমি। তা দেখে উনি আমার গাল ছেড়ে দিয়ে বললেন, হেই, সরি বেবি, কাঁদে না। দেখো জান, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, সরি। ওনার কথা শুনলাম না, আমি ছুটে চলে গেলাম বাইরের দিকে। অহটিকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে ভয় পেল আব্রাহাম। মেয়েটা কি ভুল বুঝলো তাকে? সানাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল রুদ্র। মেয়েটা নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই সে রাস্তার পাশে থাকা আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাচ্ছে। রুদ্র হঠাৎ একটা কল আসে, সে বাইরে চলে আসে। কল কেটে সামনে তাকাতে দেখে একটা বিয়ে বাড়ি। সে কৌতূহলবশত একটু এগিয়ে গেল। তখনই ঝড়ের বেগে একটা মেয়ে ছুটে গেল তার পাশ দিয়ে। অন্ধকারে মেয়েটার মুখটা সে দেখতে পেল না। একটু পরে ছুটে আসে একটা ছেলে। হঠাৎ একটা গাড়ির হেডলাইটের আলোয় সে স্পষ্ট দেখলো আব্রাহামের মুখ। তাতে বৃহত্তর আকার ধারণ করলো তার চোখ জোড়া। আব্রাহাম তার দিকে ছুটে আসছে, মুহূর্তে ধাক্কা খেলো দুজনে। আব্রাহাম ফিরেও তাকালো না, চলে যেতে যেতে বলল, সরি ভাই, বউ রাগ করে চলে যাচ্ছে, তাই দেখতে পাইনি আপনাকে, সরি। সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। বলল না কিছু। একই জায়গায় একই পরিস্থিতিতে একসাথে তিনটা মানুষ, যাদের ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা। একে অপরকে তারা দেখলেও না, ভাবলেও না কিছু। রুদ্র তাচ্ছিল্যভাবে হাসে, বুকটা ব্যথা করছে তার। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমাদের গাড়িতে বসে আছি। বারবার অভিমানে চোখ ভিজে যাচ্ছে, রাগে দুঃখে আমার শুধু কান্নাই পাচ্ছে। রাগী কণ্ঠে নিজে নিজেই বললাম, ইচ্ছে করছে ওনার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে। বজ্জাত খাটাস অসহ্য লোক একটা। সেই প্রথম থেকে আমার সাথে এমন করেন, শুধু শুধু সবসময় রাগ দেখায় আমায়। কেমন একটা রহস্যের মধ্যে ঝুলিয়ে রেখেছেন আমাকে, কিছু বলতেও চায় না। যেন কোনো এক কারণে প্রতিশোধ নিচ্ছেন আমার উপর। উফ, কি করেছিটা কি আমি? আমি কি ওনার বউকে ওনার থেকে দূরে সরিয়ে রেখেছি? অশুভ লোক একটা। ভালোবাসি একটাবার বলে না, শুধু শুধু ধোঁয়াশার মাঝে ঝুলিয়ে রেখেছেন আমার। এমন বিহেভ করেন যেন আমি ওনার বিয়ে করাবো। ঢং, যত সব ঢং। বজ্জাত বেটা, জীবনেও বিয়ে হবে না আপনার। তাহলে তো তোমারও বিয়ে হবে না। চমকে পাশে তাকালাম আমি। ওনাকে দেখে রাগে জ্বলে উঠলো শরীরটা, তবু বেহায়া মনটা। ওনার ঠোঁটের কোণে লেগে থাকা সেই হাসিটা দেখে গলে আইসক্রিম হয়ে গেল। তাও নিজের ভাবমূর্তি কঠোর রাখার যথাসাধ্য চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লাম আমি। চোখে মুখে রাগ নিয়ে বললাম, কেন হবে না? আপনার জন্য আমার বিয়ে কেন হবে না? অন্য কাউকে বিয়ে করে নিব আমি, দেখে নিয়েন আপনি। মুহূর্তেই চোখ মুখে রং উড়ে গেল ওনার। রাগে চোখ দুটো লাল হচ্ছে, তা দেখে মোটেও ভয় পেলাম না আজ। আমার ঠোঁটে ফুটে উঠেছে বাঁকা হাসি।
এত দিনে এই প্রথমবারের মতো ওনাকে জব্দ করতে পেরে পৈশাচিক আনন্দ পাচ্ছি আমি। তা তো ওনাকে বলে বোঝানো সম্ভব না। ভাবনার মাঝে হঠাৎ উনি আমার কোমর জড়িয়ে টান দিলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম ওনার বুকে। ভয়ে দু হাতে খামচে ধরলাম ওনার কাঁধ। এ লোক এভাবে হঠাৎ কাছে টেনে নেয় কেন? কবে যেন ভয় পেয়ে আমি মরেই যাই। আমার ভাবনার মাঝে গলার কিছুটা নিচে চিনচিনে ব্যথা অনুভব করলাম। ব্যথার চেয়েও অসহ্যকর একটা অনুভূতি হলো ওনার ঠোঁটের স্পর্শে। পরপর দুবার কামড় দিলেন উনি। তিক্ত ব্যথায় মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো আমার। তখনই আব্রাহাম মুখ তুলে আমার দিকে তাকান, রাগে হিসিয়ে বললেন, না করেছিলাম না, বলেছিলাম না তোমার মাথায় অন্য কোনো পুরুষের ভাবনাও আমি সহ্য করব না। কোন সাহসে তুমি এসব কথা বলো? পাখা গজিয়েছে জান, সাহস বেড়ে গেছে। বেশি বাড়লে পাপ ভেঙে দেব। তুমি শুধু আমার, একমাত্র এই আব্রাহামের। আমার হৃদস্পন্দন তুমি, আর কারো না। আর শোনো, সাহস কিভাবে কমাতে হয় খুব ভালোভাবে জানা আছে আমার। ওনার কথা শেষ হতেই ঠোঁটে তিক্ত ব্যথার আভাস পেলাম আমি। ওনার দাঁতের আঘাতে ক্ষত বিক্ষত হলো আমার ঠোঁট জোড়া। ব্যথায় যন্ত্রণায় অশ্রু গড়ালো চোখ বেয়ে। আমি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলাম ওনাকে, তবে পারলাম না। রাগে বসে আবরাম অজিত ঠোঁটে কামড় বসালেও বহুদিন পর তার প্রাণপ্রেয়সী ঠোঁটের স্পর্শ পেয়ে বেসামাল হলো তার হৃদয়। কোমরে হাতের চাপ দৃঢ় করে অন্য হাত ডুবিয়ে দিল অজিত চুলের ভিতরে। অজিত ঠোঁট আঁকড়ে হলো, পরম আদরে ভরিয়ে দিতে লাগলো প্রেয়সীর ঠোঁট জোড়া। তার ভিতর তাণ্ডব বইছে। অজিত ঠোঁটের অবিষম মিষ্টি মধুর স্বাদটাকে পাগল করছে যেন। অবাকে বিস্ময়ে একটু আগের তিক্ত যন্ত্রণা ভুলে গেলাম আমি। ওনার ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে হৃদয়। অজানা ভালো লাগায়, চেনা স্পর্শে, অচেনা শিহরণে গা কেমন অবশ হয়ে আসলো আমার। আমি দুনিয়াটা ভুলে গেলাম, হুঁশ জ্ঞান হারিয়ে আঁকড়ে ধরলাম তার পিঠ। ওনার স্পর্শে সায় দিলাম অজান্তেই। নখের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে আব্রাহাম, তবে সেই যন্ত্রণার ছিটে ফোটাও ছুটে পাল না তাকে। অজিত সারা পেয়ে বেসামাল হলো তার পুরো সত্তা। কিছুক্ষণ পর ঠোঁট ছেয়ে কপালে কপাল ছোঁয়ালো। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আব্রাহাম অজিত চোখে মুখে গরম নিঃশ্বাস ফেলে বলে, পাগল হচ্ছে জান, মাতাল হচ্ছে আমি। কি আছে তোমার মাঝে? এত কেন নেশা নেশা লাগে? নিজেকে সামলাতে পারছি না জান, পারছি না আমি। কথাগুলো বলেই উনি আলতো করে ঠোঁট ছোঁয়ালেন আমার অশ্রুসিক্ত চোখের পাতায়। অনুভূতিতে এখনো থরথর করে কাঁপছি আমি। ইচ্ছে করছে দূরে কোথাও পালিয়ে যেতে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। ভাবনার মাঝে আবার শিরশির করে উঠলো পায়ের পাতা। গলায় অনুভব করলাম ওনার ঠোঁটের গভীর স্পর্শ। ওনার অস্থিরতা দেখে বুঝতে পারলাম ওনাকে এখন না আটকালে বড় কিছু হয়ে যাবে। ভয়ে ভয়ে চোখ মেলে তাকালাম আমি। তখনই গলার মৃদু কামড় অনুভব করলাম। ওনার চুলের গভীরে হাত ডুবিয়ে চুল ধরে টান দিলাম। তাতেও ওনার হুঁশ ফিরছে না। সেটা দেখে নিজেকে বড্ড অসহায় লাগছে আমার। অসহ্য ভালো লাগা আমার নিজেরই ইচ্ছে করছে না তাকে বাধা দিতে, তবে আমি যে বাধ্য, এটা যে নিয়মের বাইরে। এই অস্ফুট সরে মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, আব্রাহাম জান। ছাড়ুন, দেরি হচ্ছে, মামুনি খুঁজবে। উনি আমার গলায় মুখ গুজেই বললেন। খুঁজবে না কেউ। আমি ওনার এমন কথায় অসহায়ের মতো তাকালাম। ছাড়ুন না, কেউ এসে পড়বে তো। আসবে না কেউ জান। হ্যাঁ? ভালোবাসতে ইচ্ছে করছে খুব। ওনার কথার মানে বোধগম্য হতে লজ্জায় চোখ বুঝে এলো আমার। আমি আবার সর্বশক্তি দিয়ে টান দিলাম ওনার চুল। ব্যথায় কুকিয়ে উঠে গলা থেকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। গৌর মুখে বললেন, উফ, এত আনরোমান্টিক কেন তুমি? শান্তিতে রোমান্সটাও করতে দাও না। কে খুঁজবে তোমাকে? খুঁজলেই বাকি, আমি কারো ধার ধারি না। আর কখনো যদি এমন করেছো, খবর খারাপ করে ছাড়বো তোমার। ওনার এমন গোমরা মুখ দেখে ফুইক করে হেসে ফেললাম আমি, আর কৌতুকে শুরু করলাম, ও মা, এখন আপনার বউয়ের হক নষ্ট হচ্ছে না বুঝি? আপনার বউয়ের হক নষ্ট না হলেও আমার জামাইয়ের হক তো অবশ্যই নষ্ট হচ্ছে। তাই দূরে থাকুন মিস্টার ফারহান আব্রাহাম শেখ। কথাগুলো বলেই খিলখিলিয়ে হেসে উঠলাম আমি। আর উনি মুখ গোমরা করে তাকিয়ে রইলেন আমার দিকে। বিরক্ত কণ্ঠে বললেন, আনরোম্যান্টিকের বস্তা, মাথা মোটা। রুদ্র একই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুটা সময়। তারপর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে এগিয়ে গেল সামনের দিকে, যেদিকে আব্রাহাম গিয়েছে। একটা কালো গাড়ির সামনে আসতেই সে দেখলো আব্রাহাম একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। তা দেখে লজ্জায় চোখ ফিরিয়ে নিল রুদ্র। মেয়েটার পিছন সাইডটা দেখাচ্ছে। সে পরক্ষণেই মনে হলো মেয়েটাকে সে চেনে, তাই চকিতে তাকালো।
সে বড্ড চেনা চেনা লাগছে মেয়েটার অবয়, কারোর সাথে যেন মিলে যাচ্ছে। তাই সে কিছুতেই মনে করতে পারলো না। হঠাৎ কাঁধে কারোর ছোঁয়া পেতে পিছনে ফিরে তাকালো সানা। ব্যস্ত ভঙ্গিতে বলতে নিল রুদ্র। তার আগেই রুদ্র মুখ চেপে ধরলো সানার। সানা তো আর জানে না এখানে কি হচ্ছে। তারপর সেভাবে সানাকে নিয়ে অন্যদিকে চলে গেল। সানা অবাক চোখে তাকিয়ে আছে রুদ্রের হাতের দিকে, যে হাতে তার মুখ চেপে ধরে রেখেছে রুদ্র। হঠাৎ এমন হওয়ার কারণটা ধরতে পারল না সে। কিছুক্ষণ পর রুদ্র তাকে ছেড়ে দিতেই সে চেঁচিয়ে উঠে বলল, রুদ্র ভাই, এটা কেমন বিহেভিয়ার? আমি কি করেছি যে এমন করলে? আর তুমি বা কি দেখেছিলে ওইখানে? এক মিনিট, তুমি এই জন্যই কি আমাকে ওখান থেকে এইভাবে নিয়ে যেতে, যাতে আমি দেখতে না পারি? ওয়েট, আমি এক্ষুনি যাচ্ছি দেখতে। সানার এহেন কথাই চোখ বড় বড় হয়ে গেছে রুদ্রর। জলদি করে সানার হাত টেনে ধরল। তার কেন যেন ইচ্ছে করছে না সানা এসব দেখুক, মুখে বলুক, তোর এত কিছু দেখতে হবে না, চল বাড়ি যাব, চল চল। আমি যাবই যাব, দেখবই দেখব। নির্লজ্জ মেয়ে, অন্যের কিসিন দেখতে যেতে চাচ্ছিস? এমন কথাই লজ্জা পেয়ে গেল সানা। পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তো এটা আগে বললেই তো পারতে, শুধু শুধু এত কাহিনী করার কি আছে? আমি ভেবেছিলাম তুই লজ্জা পাবে। সেটা তো এখনো পাচ্ছি, তবে তুমি বোধহয় ভুলে গেছো আমরা আমেরিকায় বড় হয়েছি। বাঙালি সংস্কৃতি মেনে বড় হলেও এইসব অহরহ ঘটনা দেখে অভ্যস্ত আমরা। সানার এহেন বেফাস কথাই লজ্জায় কান লাল হয়ে গেল রুদ্রর। সে ভেবেছিল এ মেয়ে লজ্জা পাবে, এই মাঝে তো লজ্জার ছিটে ফোটাও দেখতে পাচ্ছে না সে। রুদ্র ঠাস করে একটা চল লাগালো সানার মাথায়, বলল, বিয়াদব, বেশি পেকে গেছিস না, চল বাড়ি চল, তোরা হচ্ছে। যা বাবা, আমি কি করলাম? ভয়ে দেওয়ালের সাথে ঠাস দিয়ে দাঁড়িয়ে আছে নীল। তার সামনে রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে নিতু। কিছুক্ষণ আগে নীলের দেখা হয় তার এক মেয়ে কাজিনের সাথে। হাজার হোক, কাজিন তো এড়িয়ে চলা যায় না। মেয়েটার নিজ থেকে এসে কথা বলায় সৌজন্যতার খাতিরে একটু কথা বলেছিল, তাতে রাগে ফায়ার হয়ে গেছে নিতু। নীলকে ডেকে নিয়ে আসে বন্ধ কামড়ায়। নীলের তো মনে লাড্ডু ফুটছিল। সে ভেবেছিল আজ তার রূপঞ্জনা রোমান্টিক মুডে আছে, তাই তাকে বন্ধ কামড়ায় ডেকে এনেছে। তবে পরক্ষণেই তার মনের লাড্ডু ঠুসঠাস করে ফেটে যাচ্ছে নিতুকে রাখতে দেখে। নিতু দৌড়ে এসে দুহাতে খামচে ধরে নীলের সিল্কি চুলগুলো, তারপর রাগে হুঁশ হারিয়ে বলে, বজ্জাত লুচু লোক কোথাকার, খুন করে ফেলবো আপনাকে আমি। ওই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন কেন? জ্বলে না বুঝি আমার? হ্যাঁ, আমার বুঝি কষ্ট হয় না? খুন করে ফেলবো আপনাকে। কথাগুলো বলতে বলতেই নিতুর ঠোঁট উল্টে কেঁদে ওঠে। নিতুর এমন বাচ্চামিতে ব্যথা পেয়েও হেসে ফেল নীল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল নিতুর কোমর, নাকে নাক ঘষে বলল, ইস, এত পড়ছে আমার জানটা। সরি সোনা, আই লাভ ইউ। আমি তো তোমারই এত রাগে না পাখি। আমি শুধু তোমাকেই ভালোবাসি এবং সবসময় তোমাকেই বাসবো। কথাগুলো বলে শব্দ করে চুম্বন করে নিতুর ঠোঁটে। শিহরণে কেঁপে উঠল নিতু, তাও অভিমানে হাত বাড়িয়ে ধাক্কা দিল নীলকে। তাতে একটুও সরাতে পারল না সুটামদেহী পুরুষটাকে। নিতুর এমন বৃথা চেষ্টায় নীল ঠোঁট কামড়ে হেসে বলে, জান রাগে না প্লিজ, আমি বাধ্য হয়ে সৌজন্যতার খাতিরে কথা বলেছিলাম। প্রমিস করছি এরপর থেকে সৌজন্যতার জন্য হলেও কথা বলবো না। তাও এমন মুখ ভার করে থেকো না, আমার চাঁদের মুখে আধার দেখলে কষ্ট হয় প্রচণ্ড। নিতু এবার দুহাতে জড়িয়ে ধরে মাথা রাখলো নীলের বুকে। অভিমানী কণ্ঠে বলল, মেয়েটা কেমন ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছিল আপনার দিকে। আমার ইচ্ছা করছিল ও চোখ দুটোই অন্ধ বানিয়ে দিই। আমার জিনিসে কেন নজর দিবে ওই মেয়েটা? কোন সাহসে? তুমি তো নজর দিচ্ছ না, তাই অন্য মেয়ে নজর দিচ্ছে। তুমি ভালোভাবে আদরে আদরে নজরে রাখো, দেখবে কেউই তাকানোর ফুরসত পাচ্ছে না। নীলের এমন লজ্জাহীন কথাই পাকা টমেটোর মতো লাল হলো নিতুর গাল। সে আলতো হাতে নীলের বাহুতে কিল বসিয়ে পড়ল। অসভ্য বেহায়া নির্লজ্জ লোক, আপনি জীবনেও মানুষ হবেন না। নীল হো হো করে হেসে উঠল নিতুর চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে পড়ল। আমি তো তোমার জামাই হতে চাই। নিতু লজ্জায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীলকে, তারপর দৌড়ে চলে গেল দরজার বাইরে। এখন রাত বাজে 10:42। বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অবন্তিকার ভাই অভিক। সে মূলত তার বোনকে নিতে এসেছে। বোনের ব্যাপারে খুব পজিটিভ অভিক। এত রাতে অচেনা মানুষের ভিড়ে বোনকে রাখতে পারবে না সে, তাই নিজেই নিতে এসেছে। অবন্তিকা চলে যাবে শুনতেই অর্ণবের মুখে মেঘ এসে নামলো যেন আকাশ থেকে। সে দুঃখিত দৃষ্টিতে তাকালো অবন্তিকার দিকে। সে অবন্তিকাকে গেট পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। বাগানের কাছে আসতেই অর্ণব টেনে ধরল অবন্তিকার হাত।
ফলে থেমে গেল অবন্তিকা। অর্ণব নিজেদের মাঝেই ইঞ্চি পরিমাণ দূরত্ব কমিয়ে দিল। আচমকা পিছন থেকে জড়িয়ে ধরল অবন্তিকাকে, ফলে ধরফড়িয়ে কেঁপে উঠল অবন্তিকা। এই প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পেয়েছে সে। চোখ বুজে এলো তার, শরীর থরথর করে কাঁপছে। সেই কম্পন টের পেল অর্ণব নিজেও, তাই কৌতুকের স্বরে বলল, এতটুকুই সহ্য করতে পারছো না আর আমাকে বলো রোমান্টিক হতে? আমি রোমান্টিকতা দেখালে তো কাঁপতে কাঁপতে জ্ঞান হারাবে। অবন্তিকার গাল শুকিয়ে কাট। তার মনে হচ্ছে সে দাওয়াত দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তার কেমন যেন অনুভব হচ্ছে, বুকের ভিতর ধরফর করছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মরে যাবে। অবন্তিকার এমন বেহাল দশা বুঝতে পেরে অর্ণব খানিকটা জোরে হাসলো, ছেড়ে দিল অবন্তিকাকে। ছাড়া পেয়ে যেন জান ফিরে পেল মেয়েটা। অর্ণব হাসতে হাসতে বলল, জলদি আসবো, কালকে রেডি হয়ে থাকবে, আর বেশি সাজবে না। আমি মোটেও বেশি সাজি না, তবে কালকে সাজবো, দেখি আপনি কি করতে পারেন। কথাগুলো বলেই জলদি হেঁটে গেট পেরিয়ে চলে গেল বাইরে। অভিককে দেখে অর্ণব দাঁতে দাঁত চেপে রাগটা সামলে নিল। ওনাকে বিরক্ত করতে পেরে আমার পৈশাচিক একটা আনন্দ হচ্ছে। ওনার এমন মুখ দেখেও আমার বড্ড হাসি পাচ্ছে। উনি এবার বিরক্ত হয়ে বললেন, চলো বাড়ি যাই। ওনার কথা শুনে দরজা খুলে বের হতেই কোথা থেকে একটা ছুরি এসে লাগলো আমার ঠিক পাশের গাড়িতেই। আমি তা দেখে ভয়ে চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকারে দৌড়ে এলেন আব্রাহাম। আমি সামনে তাকাতেই দেখলাম একটা লোক ছুটে চলে যাচ্ছে। আমার দৃষ্টি অনুসরণ করে আব্রাহাম সেই দিকে তাকালেন। তিনি ওই লোকটার পিছু ছুটতে নিলেই হঠাৎ করে একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিয়ে পিষে ফেলে চলে গেল লোকটাকে। লোকটার দেহটা দুই টুকরো হয়ে দুপাশে ছিটকে পড়লো। কি বিভৎস সেই দৃশ্য! রক্তে ভরে উঠলো চারপাশ। লোকটার মাথার অংশটুকু কয়েক সেকেন্ড ছটফট করে উঠলো কাটা মুরগির মতো। আমার চোখে সইল না তা, গা গুলিয়ে উঠলো, মাথা ভন ভন করে ঘুরছে, গড়গড় করে পেটের সবকিছু বের হয়ে আসলো মুখ দিয়ে। আব্রাহাম ভুরু কুচকে তাকিয়ে দেখছিল লোকটার এহেন বিভৎস রূপ। একটুর জন্য তাকে বিচলিত দেখা গেল না, যেন এইসব দৃশ্য সে প্রতিদিনই দেখে, যেন এমন রক্ত সে প্রতিদিনই নিজ হাতে ঝরায়। তবে হঠাৎ অদ্রিকে বমি করতে দেখে আব্রাহামের মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। দড়িকে আগলে ধরল অদ্রিকে নিজের সাথে। মেয়েটার বমি করে বেহাল দশা, আতঙ্কে শরীর কাঁপছে তার জন্য এসব একদমই নতুন। অদ্রির শান্তিপ্রিয় মেয়ে কখনো যে সে কারোর সাথে ঝগড়া করে না, সেই মেয়ের সামনে এমন ভয়ঙ্কর সব ঘটনা অবশ্যই প্রচণ্ড আতঙ্কের। বমি করার পর দুনিয়া অন্ধকার লাগছে আমার কাছে। মাথাটা ঘুরছে, শরীরে শক্তি পাচ্ছি না। রক্তাক্ত থেতলে যাওয়া শরীরটা এখনো চোখের সামনে ভাসছে। তখনই আব্রাহাম এসে আগলে নিলেন আমায়। আমি ক্লান্ত দেহটা ছেড়ে দিলাম তার বুকে। তিনি আমাকে কোলে তুলে নিলেন। আমার এতটাই দুর্বল লাগছে যে হাত বাড়িয়ে ওনাকে ধরতেও পারছি না। পিটপিট করে ঝাপসা চোখে দেখলাম ওনার ভীতু অসহায় হয়ে যাওয়া মুখটা। দেখে মনে হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি ওনার সবচেয়ে প্রিয় মানুষ? কি জানি। আব্রাহামের অবস্থা পাগল প্রায়, কি করবে না করবে বুঝতে পারছে না, মাথা কাজ করছে না। এই মেয়েটার কিছু হলে তার শ্বাস আটকে আসে। আব্রাহাম গাড়িতে বসে অদ্রিকে নিজের কোলে বসিয়ে দরজা খুলে দিল, পানি দিয়ে মুখ ধুয়ে দিল অদ্রির। উনি নিজ হাতে আমার মুখ গলা পরিষ্কার করে দিচ্ছেন। তার মাঝে ঘৃণার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। যেখানে কেউ বমি করলে তার আশেপাশেও কেউ যেতে চায় না, সেখানে উনি কতটা নির্দ্বিধায় এসব করছেন। আমার হঠাৎ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এমন একটা মানুষ আমার হবে ভাবতে নিজেকে সর্বসুখী মনে হলো আমার। আমায় কিছুটা পানি খাইয়ে জড়িয়ে নিলেন নিজের বুকের সাথে। বারবার আমার কপালে চুলের ভাঁজে চুমু খাচ্ছেন তিনি। আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করছেন, এখন কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? ডাক্তারের কাছে যাব? কথা বলতে কষ্ট হচ্ছে জান? ওনাকে এমন অস্থির হতে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। প্রায় মিনিট 10 পর নিজেকে কিছুটা সুস্থ মনে হতেই আমি ধীরে ধীরে একটা হাত ওনার গালে রাখলাম। অস্ফুট স্বরে বললাম, ঠিক আছে, আমি ভয় পাবেন না। আমার কথা শুনে উনি কিছুটা শান্ত হলেন। আমায় ধরে রাখা হাতে চুমু খেলেন ঠোঁট চেপে, তাতে শিরশির করে উঠলো আমার হাত। উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, চলো বাড়িতে যাই, তুমি রেস্ট করবে, কিছু তো খেতে হবে তাই না? আমি দু হাতে ওনার গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে বললাম, না, যাবো না, আর একটু থাকি না প্লিজ। কথাটা বলে ঘাড় কিছুটা কাত করে ওনার চোখের দিকে তাকালাম। উনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কেন? শান্ত লাগছে। আপনার বুকে মাথা রাখলে না আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। কেন বলুন তো? তোমার মন চুরি করেছি আমি, তাই?
ওনার এহেন কথায় লজ্জায় লাল হলাম আমি। ওনার বুকে মুখ গুজে ঠোঁট এলিয়ে লাজুক হাসলাম। আমাকে এমন লজ্জা পেতে দেখে জোরে হেসে উঠলেন উনি। সেই হাসিটা সুন্দর, একটা বাঁশির সুরের মতো লাগলো আমার কাছে। আমি মুগ্ধ হয়ে শুনলাম তার হাসির সুর। এরপর এভাবেই নীরবতায় কাটলো অনেকটা সময়। কেউ কিছু বললাম না, শুধু অনুভব করলাম দুজন দুজনকে। যেন নীরবতার ভাষা খুঁজে নিচ্ছে প্রেম। আমার বড্ড বলতে ইচ্ছে হলো, সে আমার প্রেম, সে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম পুরুষ। তবে তা বলা হলো না। আর প্রায় মিনিট 20 পর তিনি ভাঙলেন নীরব কথোপকথন। চলো, অনেক হয়েছে, এবার রুমে গিয়ে কিছু খাবে তুমি। কথাটা বলেই আমাকে পাশের সিটে বসিয়ে দিয়ে বের হলেন গাড়ি থেকে। তারপর আমার পাশের দরজাটা খুলে বললেন বের হতে। আমি অসহায় চোখে তাকালাম। আমার মোটেও যেতে ইচ্ছে করছে না। তা দেখে হাত বাড়িয়ে আমাকে আবারও কোলে তুলে নিলেন তিনি। আমি প্রথমে কিছুটা অবাক হলাম, পরক্ষণে ঠোঁটে হাসি ফুটলো। হাত বাড়িয়ে ওনার গলা জড়িয়ে ঠাস করে একটা চুমু খেয়ে নিলাম ওনার গালের চাপ দাঁড়িতে। চমকে তাকালেন উনি। তারপর হাসি ফুটলো তার ঠোঁটেও। আমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে সামনে হাঁটা ধরলেন। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পুলিশও হয়তো একটু পরেই চলে আসবে। তবে এতটুকু বুঝতে পারছি কেউ ইচ্ছে করে আমার কোনো ক্ষতি করতে চাইছে। তবে আমি বুঝতে পারলাম না কার কি এমন ক্ষতি করেছি আমি যে এভাবে খুন করতে উঠে পড়ে লেগেছে। ভয়ে আমার গাটা শিউরে উঠলো। আমি আবারও চোখ বন্ধ করে অনুভব করছি তার বুকের স্পন্দন। আমরা বাড়ি ঢুকতেই কোথা থেকে ছুটে এলেন আরহান ভাই। ওর পিছু পিছু শাকিরাও আসছে দেখলাম। আরহান ভাই চিন্তিত কণ্ঠে বললেন, ভাই অদ্রি, তোরা ঠিক আছিস? আমি ছাদ থেকে দেখেছি তোদের উপর হামলা হয়েছে আবার। আরহান ভাই আসতে বলো, মা শুনতে পেলে প্রেশার বেড়ে যাবে তার। ফারহান ভাই তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও, রাত হয়েছে অনেক। ওদের রুমে অনেকেই ঘুমাচ্ছে, তুমি কারোর সাথে বেড শেয়ার করো না, তাই তোমার রুম কেউ আসবে না। শাকিরার কথা শুনে আমার চোখ কপাল ছুড়ো। কি বলছে কি এই মেয়ে? এই প্রথম আমি ওকে আমায় নিয়ে এতটা ভাবতে দেখলাম। তবে কি আমায় পছন্দ করতে শুরু করেছে? কথাটা ভাবতেই অন্যরকম একটা শান্তি পেলাম হৃদয়ে। আমার ভাবনার মাঝে ওনার কণ্ঠ শুনতে পেলাম। শাকিরা, তুই ওর জন্য হালকা কিছু খাবার নিয়ে আসিস তো, বমি করেছে, কিছু না খেলে শরীর খারাপ করতে পারে। শাকিরা সম্মতি দিতেই উনি আমাকে নিয়ে ওনার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। আমি অবাক চোখে দেখছি ওনাকে। এই লোকটা আমায় নিয়ে এতটা ভাবে আগে কখনো বুঝতেই পারিনি আমি। আব্রাহামরা চলে যেতে আরহান শাকিরাকে বলল, খাবারটা দিয়ে আমার রুমে চলে আসিস। তুই তো এত মানুষের সাথে ঘুমোতে পারবি না। আমার রুমে কেউ আসবে না, আমি বরং সোফায় ঘুমিয়ে যাব। তোমরা দুই ভাইয়ের জন্য তো এমন হচ্ছে, দুইজন একরকম কারোর সাথে বেড শেয়ার করতে পারে না। বলি কি, বিয়ের পর কি করবে? বউকে কি আলাদা রুমে ঘুমাতে দিবে? কথাটা বলে শাকিরা মুখ পাকায়। আরহান শাকিরার কথা শুনে গা জ্বালানো হাসি দেয়। শাকিরার দিকে ঝুঁকে বলে, বউকে তো আমার বুকে রাখবো, সে হবে আমার অর্ধাঙ্গিনী, আমার শরীরের আরেকটা অংশ। তার সাথে নিজেকেও শেয়ার করতে পারবো। বেড তো সামান্য একটা জিনিস। শাকিরা আরহানের দিকে বিরক্তিকর চোখে তাকায়। আরহানের এমন হাসি দেখলে তার আজকাল অন্যরকম একটা অনুভূতি হয়। এই অনুভূতির মানেটা সে বুঝতে পারছে না, তাই তার মেজাজ সবসময় চড়ে থাকে এখন। শাকিরা অতিষ্ঠ ভঙ্গিতে পা বাড়ল রান্নাঘরের দিকে। এখানে থাকলে তার রাগ উঠে যাবে, অদ্ভুত অদ্ভুত অনুভূতি হবে, তাই সে এখান থেকে কোনো মতে পালাতে চায়। আরহান নিজেও গেল শাকিরার পিছু পিছু। যে মেয়ে কখনো রান্নাঘরে ঢুকেনি, সে যাচ্ছে খাবার গরম করতে। যদি কোনো অঘটন ঘটে যায়, তাই সে নিজেও যাচ্ছে। অবন্তিকা নিজের বেডে শুয়ে আছে। প্রায় 2 ঘন্টা হতে ছিল সে কত চেষ্টা করেছে ঘুমানোর। বেডের উপর গড়াগড়ি খাচ্ছে, শুধু ঘুম যেন পিকনিক করতে চলে গেছে, তার চোখে ধরাই দিচ্ছে না। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে উঠে পড়ল বেড থেকে। হাতে ফোন নিয়ে পা বাড়ালো বারান্দার দিকে। উদাস চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। তার বড্ড ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে। তবে সে জানে তার মা হয়তো এখন কোনো বিজনেস ট্রিপে আছে, বাবার সাথে কাজ করছে। সে কখনো মাকে তেমন একটা কাছে পায়নি। মায়ের সাথে দেখা হয় তার খুব সকালে, নয়তো অনেকক্ষণ রাত জেগে থাকলে। মা যদি আসে তাহলে তার কপালে একটা চুমু খায়, কেমন আছো, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে, কিছুক্ষণ কথা বলে চলে যায়। তখন অবন্তিকার ইচ্ছে করে, মা, আমার তোমাকে লাগবে, তোমার একটুখানি আদর লাগবে। তুমি কি আমাকে ভালোবাসো না মা? আমার এত টাকা বিলাসবহুল জীবন চাই না মা, আমার তোমাকে চাই মা। তবে সে বলতে পারে না। তার আগেই মা চলে যায় নিজের রুমে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার।
সে কেন একটা স্বাভাবিক পরিবার পেল না। এই আক্ষেপ তার কখনোই শেষ হবে না, কখনো না। অবন্তিকার হঠাৎ মনে হলো তার অর্ণবের সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ফোনটা হাতে নিল। কিন্তু এত রাতে কল দেওয়ার সাহস পাচ্ছে না। অর্ণব যদি রাগ করে তাহলে ভীষণ কষ্ট পাবে অবন্তিকা। মস্তিষ্কের ভাবনা কি মনটা মানে? মন তো নিজের গতিতে চলে। তাই অবন্তিকা কিছুক্ষণ দমনা করে অবশেষে সাহস জুগিয়ে কলটা করেই বসলো। ডায়াল হতেই তার বুকে ধুকপুক ধুকপুক শব্দ হলো। কলটা রিসিভ হওয়ার আগেই ভয়ে ঠাস করে কেটে দিল সে। কলটা কেটে দিলেও তার খুব কান্না পাচ্ছে। তার ইচ্ছে করছে অর্ণবের সাথে একটু কথা বলার। সে ফোন হাতে নিয়ে বসে রইল। কিছুক্ষণ পর আচমকাই ফোনটা বেজে উঠল সশব্দে। ভয়ে চমকে উঠল অবন্তিকা। ফোনের স্ক্রিনে অর্ণবের নাম দেখতেই চোখ জলজল করে উঠল তার। সে 1 সেকেন্ড দেরি না করেই কলটা রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসলো অর্ণবের কণ্ঠ। ঘুমাওনি কেন? অবন্তিকার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার ভীষণ লজ্জা লাগছে। অর্ণব আবারও ডাকলো। অবন্তিকা, ঘুমাওনি কেন? এখনো জেগে আছো? এটা খারাপ অভ্যাস। ঘুম আসছে না আমার। কেন? মিস করছি কাকে? আপনাকে। কথাটা মুখ ফসকে বলে ফেলেছে অবন্তিকা। তা বোধগম্য হতেই অবন্তিকা নিজের কপালে ঠাস করে একটা বাড়ি দিল। ওপাশ থেকে শোনা গেল অর্ণবের ক্ষীণ হাসির শব্দ। তাতে আরও লজ্জায় লাল টমেটো হয়ে গেল অবন্তিকা। কিছুক্ষণ পর শোনা গেল অর্ণবের কণ্ঠ। আমিও মিস করছি তোমায়। কথাটা শুনেই ঠোঁটে হাসি ফুটল অবন্তিকার। তার কেন যেন বিশ্বাস করতে কষ্ট হয় যে অর্ণব তাকে প্রেমিকার মতো ট্রিট করছে। 3টা বছরের অপেক্ষার এতটা সুমধুর হবে কি জানতো। নীরবতা ভেঙে অর্ণব বলল, যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না। কেন? কথা বলি না আর একটু। কি সুন্দর একটা আবদার। এমন আবদার অগ্রাহ্য করবে এত সাহস কি আছে অর্ণবের প্রেমিক হৃদয়ে? আচ্ছা, শুয়ে শুয়ে কথা বলো, যাও। আচ্ছা। অবন্তিকা বেডে গিয়ে শুয়ে পড়ল। তারপর ওভাবেই সময় করলো। দুজনার কত কথা হলো। একসময় অর্ণব কথা বলতে বলতেই বুঝতে পারলো মেয়েটা ঘুমিয়ে গেছে। তাও সে কলটা কাটলো না। হৃদয় স্পর্শী নিঃশ্বাস গুনতে গুনতে সময় কাটলো তার। বুকে চলো অজস্র অনুভূতির ঝড়। আমি বিছানার মাঝখানে কোলবালিশ দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছি। এই লোকটার সাথে একটুও কথা বলবো না। এতগুলো ভাত কেউ খেতে পারে? জোর করে এতগুলো ভাত খাইয়েছে, তারপর আবার দুধ। আই জাস্ট হেট ইট। একটু পর ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়ে এলেন আব্রাহাম। আমি আর চোখে তাকালাম তার দিকে। উনি বেডের সামনে এসে চোখ ছোট ছোট করে তাকালেন মাঝের কোলবালিশটার দিকে। ওনার এমন থমথমে মুখ দেখে হাসি ফুটলো আমার ঠোঁটের মাঝে। একদম কাছেও ঘেঁষতে দিব না ওনাকে আজ আমি। হ্যাঁ, কত শখ আমার জোর করে ওসব অখাদ্য খাইয়েছে, এবার বুঝুক মজার চান্দু। আব্রাহাম বেডে এসে অপর পাশে শুয়ে কতক্ষণ এপাশ ওপাশ করে, তা দেখে আমি মুখ চেপে হাসছি। আব্রাহামের রাগে আর ভালো লাগছে না। মেয়েটাকে এত ভালোবাসে, তাদের একটা সম্পর্ক আছে, তার সম্পূর্ণ রাইট আছে অড্রিকে ছোঁয়ার। এমন অবস্থায় একই ছাদের নিচে একই রুমে একই বিছানায় এত কাছাকাছি থেকে একটু না ছুঁয়ে কি থাকা যায়? আর মেয়েটা কেমন ফালতু একটা আইডিয়া বের করেছে তাকে দূরে রাখার। আব্রাহাম এবার কোলবালিশটাকে এক টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল, যেন দুনিয়ার সবচেয়ে নোংরা জিনিসটা সে ফেলে দিয়েছে। তারপরেই পিছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় অড্রির গলায়, কোমরের চাপ প্রয়োগ করে বলে, এতটা নিষ্ঠুরতা কেন আমার প্রতি? তোমার আমার মাঝে এই কোলবালিশটাকে আমি একটুও সহ্য করতে পারছিলাম না। আমার থেকে যত দূরে যেতে চাইবে আমি তত কাছে আসব। তাই সব বৃথা চেষ্টা বন্ধ করো বউ। হঠাৎ ওনার এমন কাণ্ডে চমকে গেলাম আমি। লজ্জায় শরীর কেঁপে কেঁপে উঠলো আবার। কিন্তু ওনার মুখে বউ ডাকটা শুনে অবাক হলাম আমি। তাই ওনার দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলাম, বউ ডাকেন কেন? আমাদের তো বিয়ে হয়নি। কে বলেছে? আমি আরো অবাক হয়ে বললাম, মানে? কিছু না, ঘুমাও। আমি ওনার দিকে সন্দিহান চোখে তাকিয়ে বললাম, কথা ঘোরাচ্ছেন কেন? কি লুকাচ্ছেন আপনি? সত্যি করে কথাটা শেষ হওয়ার আগেই উনি আমার ঠোঁটে আঁকড়ে ধরলেন। তাতে বন্ধ হলো আমার কথা। স্তব্ধ হলাম আমি। ডিম লাইটের টিমটিমে আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে ওনার মুখটা। আমার কপালে কপাল ঠেকিয়ে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে বললেন, যারা বেশি কথা বলে তাদের চুপ করানোর জন্য চুম্বন প্রকৃতির দ্বারা শ্রেষ্ঠ উপহার। ওনার কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজেই পাচ্ছি না আমি। অনুভূতিতে বাক্য ব্যয়ের সামর্থ্য হারিয়েছে যেন। কিছুক্ষণ পর আমার গলায় মুখ বুজে ঘুমানোর প্রস্তুতি নিলেন উনি।
আমার সাথে ঠিক কি হয়ে গেল বুঝে ওঠার সময়টা পেলাম না আমি। এদিকে মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে পড়ে আমার বেহাল দশা। এটা তো বুঝতে পারছি আমায় ঘিরে এমন কিছু হচ্ছে যা উনি আমায় বলতে চাইছেন না। আমি এতটুকু তো নিশ্চিত যে তার সাথে আমার কোনো একটা সম্পর্ক ছিল। ওনার সাথে আমার সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল তা ওনার আচরণেই প্রকাশ পায়। গলায় ওনার তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই আমার গা শিউরে ওঠে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি ওনার চুলের ভাঁজে হাত ডুবিয়ে বললাম, আমায় কি কিছুই বলবেন না আপনি? কি লুকোচ্ছেন? আর আমার উপর বারবার এমন হামলা কেন হচ্ছে এটাও কি জানেন আপনি? বলুন না। আর কত চুপ থাকবেন? দিন রাত এসব ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। উনি তাও কিছু বললেন না। বিরক্ত লাগছে এবার আমার। আমায় ঘিরে এত কিছু হচ্ছে অথচ আমাকেই কেউ কিছু বলছে না। ধুর, ভাল লাগে এইসব। শুনছেন আপনি? কথা বলুন, নয়তো সরুন আমার উপর থেকে। উফ, বিরক্ত করছো কেন? ঘুমাবো আমি। কাল রাত থেকে তো আমি আর শান্তিতে ঘুমাতে পারবো না। ওনার কথায় আমি তাজ্জব বনে গেলাম। কি বলছে এই লোক? ওরা আমি বিরক্ত করছি? আমি বিরক্ত তো আমার হওয়ার কথা। কেমন একটা গ্যাড়া কলে ফেলে রেখেছেন তিনি আমায়। কাল থেকে কি আপনার ঘুম উড়ে যাবে নাকি? যাবেই তো। কি সব পাগলের প্রলাপ বকছেন আপনি? ঠিকই তো বলেছি, বউ ছাড়া কি ঘুম আসে? এমন কথায় লজ্জায় আর কিছুই বলতে পারলাম না আমি। এই ঠোটকাটা নির্লজ্জ লোকটা আবার কখন কি বলে বসে, তার থেকে তো চুপ থাকাই শ্রেয়। ঘাড়ে ওনার গভীর নিঃশ্বাসের তালে বুঝতে পারলাম উনি ঘুমিয়ে পড়েছেন। একসময় আমার চোখেও ঘুম নেমে এলো। পৃথিবী ডুবে গেল অন্ধকারে। রাত গড়িয়ে প্রায় ভোর হবে হবে ভাব। এমন সময় চুপি চুপি শেখ বাড়ি থেকে বেরিয়ে গেল কেউ একজন। নদীর তীর ঘেঁষে রয়েছে বিশাল এক জঙ্গল। সে আধারে ঘেরা শান্ত নীরব জঙ্গলটাই থেকে থেকে পাতার খচখচ শব্দ হচ্ছে। সেই নীরবতা ভেঙে হেঁটে চলছে একটি পুরুষ। তার গায়ে জন্য ব্ল্যাক হুডি, মুখে মাস্ক, চেনার কোনো উপায় নেই। একসময় জঙ্গলের মাঝে কবর স্থানটাই এসে থামে সে। এমন গা হিমকার পরিবেশে আবরণ নির্ভয়ে চলতে থাকে সে। কবরস্থানের শেষ প্রান্ত পেরিয়ে কিছুটা দূরে একটা পোড়া ইট সিমেন্টের দোতলা একটা বাড়ি। অন্ধকারের মাঝে কয়েক বছর আগের এক দুর্ঘটনায় পড়ে যাওয়া বাড়িটা দেখলে যে কারোর গা শিউরে উঠবে ভয়ে। অথচ সে লোকটি পকেট থেকে চাবি বের করে গিয়ে দাঁড়ালো দরজা থেকে কিছুটা দূরে একটা দেওয়ালের সামনে। দেওয়ালের একটা ফোঁটায় চাবিটা ঢুকাতেই আলাদা হয়ে গেল দেওয়ালটা। বাড়ি থেকে দেখে বোঝা যাবে না আদৌ এই দেওয়ালের আড়ালে একটা গোপন দরজা আছে কিনা। বাড়ির ভিতরে প্রবেশ করতে ভেসে এলো কারোর করুণ চিৎকার। সেই চিৎকারের পুরুষটির ঠোঁটের কোণে ফুটে উঠেছে ক্ষীণ হাসি রেখা। পরক্ষণে শক্ত হলো চোয়াল। জোরে পা ফেলে ভিতরে প্রবেশ করতেই সকলের মেরুদণ্ড সোজা হয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে আসলো উপস্থিত সকলের। এই লোকটা যেমন ভালোর ভালো, তেমনি খারাপের সাথে ঠিক ততটাই হিংস্র পশুর মতো, যা দেখলে যে কেউ নির্দ্বিধায় পাগল বলতে রাজি। সকলে ভয়ে ততস্থ হলেও এগিয়ে এলো একটি যুবক, তার মুখেও মাস্ক। দুজনের চেহারা, বডি ফিটনেস প্রায় সব দিকেই মিল। যে কেউ দেখে বলে দিতে পারবে এরা দু ভাই। সে যুবকটি এগিয়ে এসে বলল, ভাই, সেদিন ভাবিকে এই লোকটাই তুলে নিয়ে যেতে চাচ্ছিল। আমিও সব ইনফরমেশন চেক করেছি। আশ্চর্যজনকভাবে গত 13 বছর ধরে পৃথিবীতে যেন এই লোকটার নামটাই মুছে ফেলা হয়েছে। কোনো ইনফরমেশন নেই। অত্যাধিক পরিমাণে টর্চার করার পরেও একটা কথাও বলেনি সে। বারবার শুধু একটা কথা বলেছে। কথাটা শেষ হওয়ার আগে পেছন থেকে ভেসে এলো একটি করুণ অসহায় কণ্ঠ। আমাকে মেরে ফেলো না প্লিজ। আমার মেয়েটা যে আমি ছাড়া আর কেউ নেই। মা মরা মেয়েটা আমার কোথায় আছে কে জানে। ওরা বন্দি করে রেখেছে ওকে, ছাড়ছে না। ছাড়তে বলো না, দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিতে বলো। সেই পুরুষটি ভুরু কুঁচকে তাকায় সেই লোকটির দিকে। 40 বা 39 বছর বয়সের একজন লোক, গাল ভর্তি দাড়ি, লম্বা লম্বা চুল, চেহারাটাও ঠিক বোঝা যাচ্ছে না। মার খেয়ে রক্তাক্ততার শরীর। অবশ্য যেই কাজ করেছে তারপর এখনো যে তাকে বাঁচিয়ে রেখেছে তাই অনেক। সে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, আপনি কেন এটা করেছেন আমি জানি না, তবে আপনি আমার কলিজায় হাত দিয়েছেন। যার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি সেই চোখ হাত দেখার মতো অবস্থায় রাখি না। আপনি তাকে আঘাত করতে চেয়েছেন। তবে আপনি যদি আসল কালপ্রিটের নাম বলেন তাহলে কথা দিচ্ছি আমি আপনাকে আপনার মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এহেন কথায় পিটপিট করে চোখ খুলে তাকালো অর্ধবয়স্ক লোকটি। হালকা হেসে বলল, আমি ছেড়ে দিয়েছিলাম দেখেই সেই মেয়েটি ওই জাহান্নাম থেকে বেঁচে গেছে। যে জাহান্নামে 13টা বছর ধরে বন্দি আছি, সেখানে অন্য কাউকে ফেলে দিতে পারবো কিভাবে আমি? আমারও যে
ওই মেয়েটার মতো ফুটফুটে একটা মেয়ে আছে, কে জানে কেমন অবস্থায় আছে আমার ছোট্ট মেয়েটা। কথাগুলো বলতেই ডুকরে কেঁদে উঠল লোকটি। এহেন কান্নায় স্তব্ধ হলো সবাই। 3 ঘন্টা যাবৎ একটানা মার খাওয়ার পরও যে ব্যক্তিটি মুখে একটা টু শব্দ করলো না, সে মানুষটা নিজের মেয়ের জন্য এভাবে কাঁদছে। সেই পুরুষটির এবার লোকটির সামনে গিয়ে চেয়ার টেনে রাজকীয় ভঙ্গিতে পায়ের পর পা তুলে বসলো। লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা, তবে আপনি যদি ওই মানুষটার পরিচয় আমাকে দিতে পারেন তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার। লোকটি মুখ তুলে চাইল। সামনে বসা ছেলেটাকে দেখে অবাকের বিস্ময়ে হতবাক হলো। সেই একই রকম চোখ, একই রকম বসার ধরন, একই রকম গায়ের গঠন, কণ্ঠে একই রকম তেজ। ছেলেটাকে চিনতে তার বিন্দু মাত্র সময় লাগলো না। কাঁপা কাঁপা হাতে আলতো করে ছুঁয়ে দিল ছেলেটার মাঝকে আবিত গাল। তাতে অবাক হলো সেই ছেলেটাও। লোকটা কাঁপা কাঁপা হাতেই মাস্ক টেনে খুলে ফেলল। ঘটনাটা এত দ্রুত জলদি ঘটেছে যে কেউ প্রতিক্রিয়া করার সময় পেল না। ছেলেটার মুখ দেখে লোকটা যেন নিশ্চিত হলো তার ভাবনাটা সঠিক, ফলে চোখ ভরে এলো তার। পরক্ষণে লোকটা যা বলল তাতে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল সবাই। কত বড় হয়ে গেছিস বাপ, 13টা বছর পেরিয়ে বড় তো হবি। সবাই কেমন আছে রে? আদ্রিয়ান কেমন আছে? বুড়ো হয়ে গেছে তাই না? কথাগুলো বলে খানিকটা হাসলো লোকটা। হঠাৎ লোকটার মুখে নিজের বাবার নাম শুনে চমকে ওঠে আব্রাহাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? আমার বাবাকে কিভাবে চিনেন? আমাকে কিভাবে চেনেন? আমি তোকে চিনব না আব্রাম? সারাদিন বাবাই বাবাই বলে গলায় ঝুলে থাকতি, তোকে আমি কিভাবে ভুলে যাই? আব্রাহাম এবার চমকাতেও ভুলে গেল। শীতের পাতায় ভেসে উঠল একটা হাস্যোজ্জ্বল মুখ। আব্রাহাম আর 1 সেকেন্ডও আটকাতে পারল না নিজেকে। শক্ত করে জড়িয়ে ধরল সামনে বসা লোকটাকে। ভেজে কণ্ঠে বলল, বাবাই, তুমি বেঁচে আছো? এতদিন এতগুলো বছর কোথায় ছিলে তুমি বাবাই? আমরা সবাই জানতাম তুমি মারা গেছো। কে তোমাকে আটকে রেখেছিল? আব্রাহাম লোকটির থেকে কোনো উত্তর পেল না। তখনই পেছন থেকে আরহান বলে উঠল, ভাই উনি জ্ঞান হারিয়েছেন, ওনাকে তুমি চেনো? কেউ নেই। আমাদের বাবাই। ভুলে গেছিস তুই? তোর আরফান আঙ্কেল। আরহান এবার চিনতে পেরে নিজেও অবাক হলো ভীষণ। একটা মৃত মানুষকে এত বছর পর জীবিত অবস্থায় দেখলে যে কেউ অবাক হবে। আব্রাহাম বলে, বাবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে দ্রুত। এই কথা যেন বাইরে না যায়, এমনকি তোমাদের অদ্রি ম্যামের কানেও না। দাঁড়িয়ে থাকা গার্ডগুলো একসাথে বলে ওঠে, ইস বস। তারপর মিস্টার আরফান আহমেদকে নিয়ে চলে যায় হসপিটালে। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙ্গে শাকিরার। মৃদু হেসে বলে, আরহান ভাই জানালাটা লাগিয়ে দাও না, আমি আর একটু ঘুমাবো। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে চোখ পিটপিট করে তাকালো সে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে এলো আরহান। হসপিটাল থেকে ফিরে এসে শাওয়ার নিয়েছে। শাকিরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। অপরদিকে আরহানের উন্মুক্ত পিঠ, কাঁধ, বক্ষ দেখে গলা শুকিয়ে কাটল শাকিরার। আরহানের চোখে, ঠোঁটে, গালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো শাকিরার কিশোরী মনে অজানা অনুভূতির ঝড়ের সৃষ্টি করলো। ঘুমো ঘুমো চোখে এলোমেলো অবস্থায় মন্ত্রমুগ্ধ নেয় এগিয়ে গেল সে আরহানের দিকে। হুট করে পিছন থেকে দুটো নরম তুলতুলে হাত পেট জড়িয়ে ধরতেই হালকা কেঁপে উঠল আরহান। প্রিয় রমণীর একটুখানি স্পর্শ তার বুকে আগুন জ্বালাতে সক্ষম। অবাধ্য কিছু ইচ্ছে জাগলো তার মনে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো সে। মেয়েটা এখনো ছোট, তার এত গভীর অনুভূতি আর ইচ্ছেগুলো বোঝার, সহ্য করার বয়স এখনো হয়নি গাধিটার। তাও সে সহল না শাকিরাকে। একটুখানি স্পর্শ পেয়ে লোভী হলো তার মন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে শাকিরার। চট করে ছেড়ে দেয় আরহানকে। লজ্জায় ফুলে উঠল তার গোলাপি গাল। তা দেখে দুষ্ট হাসলো আরহান। হাত বাড়িয়ে নাক টেনে ধরল শাকিরার। মুহূর্তে লাজুক লাজুক অনুভূতিগুলো হাওয়ায় মিলিয়ে গেল শাকিরার। সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরহানের দিকে। শাকিরা রাগী গলে শুধায়, আপনি আমার নাক ধরলেন কেন? তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? এমন কথাই একটুখানি কেঁপে উঠল শাকিরা। লজ্জায় নুয়ে আসা কণ্ঠে বলে, জানি না আমি। আরহান দূরত্ব খানিকটা কমাই শাকিরার নাকে নাক ছুঁয়ে বলে, আমিও জানি না। এহেন স্পর্শে চোখ বুজে আসে শাকিরা। কম্পিত হাতে ধাক্কা দেয় আরহানের উন্মুক্ত বক্ষে। তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। সেদিক পানে তাকিয়ে মাথা চুলকে হাসে আরহান। বিড়বিড় করে বলে, আর মাত্র কয়েকটা মাস, তারপর দুনিয়া উল্টে গেলেও তুই আমার হবি। তোর প্রতিটা রজনী পার হবে আমার বক্ষ বন্ধ রেখে। কথা দিলাম জান, কথা দিলাম।
সকাল গড়িয়ে দুপুর হলো, একটু পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। অন্নবাজ হলুদ পাঞ্জাবি পরেছে, তার মুখটা থমথমে হয়ে আছে, যেন রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত। অবন্তিকা তার কথা রেখেছে, সত্যি আজকে সেজেছে খুব। হলুদ রঙা কাতান শাড়িতে চোখ ছোঁয়া কাজলে, খোপায় বাঁধা লাল রঙা গোলাপ ফুলে যেন তার রূপ ঝরে ঝরে পড়ছে। সেই রূপে অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর তার মুখ হয়ে যায় থমথমে। একটা কথাও বলেনি অবন্তিকার সাথে, ফিরেও তাকায়নি একটা বার। এটুকু অবহেলা অবন্তিকার হৃদয়ে রক্তক্ষরণের জন্য যথেষ্ট। সে মূলত অর্ণবকে জ্বালানোর জন্যই এতটা সেজেছে। ভেবেছিল অর্ণব হয়তোবা রাগ করবে না, তবে এখন অর্ণবের মুখের এই অবস্থা দেখে তার চোখে বৃষ্টি নামছে। রাগের মাথায় অর্ণব অনেকটা স্পিডেই বাইক চালাচ্ছে। কিছুটা যাওয়ার পর একটা জনমানবহীন জায়গায় অর্ণব বাইক থামে। হঠাৎ বাইক থামাতে অবাক হলো অবন্তিকা। কিছু জিজ্ঞেস করার আগেই অর্ণব বলে উঠল, নামো। এমন গুরুগম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল অবন্তিকা। তড়িঘড়ি করে বাইক থেকে নামতেই অর্ণব নিজেও নামলো, হাঁটা ধরলো সামনের দিকে। অবন্তিকা তার পিছু পিছু যেতে যেতে বলে, গায়ে হলুদে যাব না আমরা, লেট হচ্ছে তো। অর্ণব উত্তর দেয় না সে প্রশ্নের। হেঁটে গিয়ে বসে একটা গাছের নিচে। অবন্তিকাও গিয়ে দাঁড়ায় তার পাশে। সে আবারও বলে, যাব কখন? যাব না। কি? অর্ণব হাত ধরে টান দেয় অবন্তিকাকে। মেয়েটা ঠাস করে বসে পড়ে অর্ণবের পাশে। অর্ণব হাত গলিয়ে দেয় অবন্তিকার শাড়ির ফাঁকে, কোমর পেঁচিয়ে মিশিয়ে নেয় নিচের সাথে। হঠাৎ এমন হয় ভয় পেয়ে যায় অবন্তিকা, থরথর করে কেঁপে ওঠে তার বদনখানি। অর্ণব কপালে কপাল ঠেকায় অবন্তিকার, ঘোর লাগা কণ্ঠে বলে, আমি চাই না আমার ছোট্ট পাখিটাকে এমন সর্বনাশা রূপে কেউ দেখুক। তাকে দেখার অধিকার শুধু আমার এবং আমারই থাকুক। চোখ বুজে থরথর করে কাঁপছে অবন্তিকা, মনে মনে নিজেকেই গালি দিচ্ছে, কেন এত শাস্তি গেল। নাও এখন ঠেলা সামলাও। অর্ণব ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলাপি ঠোঁট জয়। সময়ের সাথে দূরত্ব কমে যায় দুজনার, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায়। অবন্তিকার শাড়ি ভাঁজে অর্ণবের হাত হারিয়ে যায় অবাধ্যতায়। মেয়েটা থরথর করে কাঁপতে থাকে পুরোটা সময়। জীবনেও প্রথমবারের মতো প্রিয় মানুষটার এহেন স্পর্শে তার জ্ঞান হারাবার জোগাড়। সন্ধ্যা নামবে নামবে ভাব। আকাশের পশ্চিম কোণে রক্তিম লাল আভা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সেই আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র, দাঁড়িয়ে আছে নদীর তীরে। থেকে থেকে বাতাস ধুয়ে যাচ্ছে তার এলোমেলো চুলে। রুদ্র নদীর টলমলে পানির দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, এই নদীর তীরের রাস্তা দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে গেলে বহু দূরে। এখনো বুকের ভেতর শব্দ পাই তোমার পায়ে নূপুরের। কিছুটা দূরেই পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সানা। সে চাই এই মানুষটা সুখে থাকুক, সবসময় তার মুখে হাসি লেগেই থাকুক। তার এইটুকু চাও পূর্ণ হলে কি খুব ক্ষতি হয়ে যাবে? তার রুদ্র ভাই যে মরিচিকার পিছনে আজও ছুটছে। সে চায় রুদ্র তাকে ভালো না বাসুক, শুধু শক্ত করে তার হাতটা ধরে রাখুক। হৃদয়টা তো একজনের জন্যই হয়, সেই হৃদয়ে না হয় অর্জির নামটাই লেখা থাকুক। শুধু জীবনের প্রতিটা প্রান্তে রুদ্র স্বামী হিসাবে সানার নামে লিপিবদ্ধ থাকুক। এই চাওয়াটা কি খুব বড় হয়ে যায়? রুদ্রের পিঠের দিকে তাকিয়ে সানা নিচু কণ্ঠে আওড়ায়, তোমার ভালোবাসায় আমার অধিকার তো নেই, কিন্তু আমার মন বলে আমি তোমাকে পাওয়ার লোভে সারা জীবন অপেক্ষা করতে পারবো। ও নিমা ভাবি, ফারহানের তো বিয়েটা হয়ে গেল, এবার না হয় আরহানের কথাটা ভাবুন। আমি আর কি ভাববো? ভাবি ছেলে নিজের পছন্দ আছে, 1 বছর পর নাকি বউ তুলবে ঘরে। অবশ্য মেয়ে আমার নিজেরও পছন্দ। আমি দরজার সামনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আব্রাহামের বিয়ে মানে উনি ম্যারিড? এই জন্যই বুঝি এত বউ বউ করেন উনি। একটু পর পর আমার চোখে করে পানি চলে আসছে। নিজের কানে যা শুনে এলাম তাতে বিশ্বাস করতে পারছি না আমি। মানুষটা কি সত্যি তবে আমার এইভাবে ঠকালো, এতটা জঘন্যভাবে? না, বিশ্বাস হচ্ছে না আমার। তার চোখে এতটা ভালোবাসা দেখেছি নিজের প্রতি, সেসব মিথ্যে হতে পারে না। কথা বলতে হবে আমার তার সাথে। গাছের সাথে ঠ্যাস দিয়ে চোখ বন্ধ করে বসে আছে অবন্তিকা, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। লজ্জে তার মুখ লাল টুকটুকে হয়ে আছে। অর্ণব যখন তার কাছে ছিল তার মনে হচ্ছিল প্রাণ পাখিটা এই বুঝি উড়াল দিল। তার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। এই ছেলেকে নাকি সে আনরোমান্টিক নিরামিষ ভাবত। অবশ্য দোষটা তো তারই। অর্ণব তো ভদ্রই ছিল, সে তো নিজেই উস্কেছে। এভাবে ঠিক কতটা সময় কেটেছে সে নিজেও জানে না। অর্ণবের নিজেরও কেমন অস্বস্তি লাগছে, কেমন লজ্জা লজ্জা লাগছে। লজ্জায় কানের পাতা লাল হয়ে গেছে। অবন্তীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে সে। তখন অন্যরকম একটা নেশা চড়ে গেছিল তার মাথায়।
কি থেকে কি করেছে নিজেও জানে না। পশ্চিম আকাশে সূর্য প্রায় ডুবুডুবু ভাব। হলুদের অনুষ্ঠান হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। কত শত কসরত করে সে নিজের কণ্ঠে একটু গাম্ভীর্যতা ঢালার চেষ্টা করেও ব্যর্থ হলো। ফুরফুরে মেজাজে কি আর গম্ভীর কণ্ঠে কথা বলা যায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে থাকা ঠিক হবে না, ওঠো। কথাটা বলে সে উঠে দাঁড়ালো। অবন্তিকার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে লজ্জায় তাকাতে পারছে না। অনুপ আরও কিছুটা সময় অপেক্ষা করলো, তারপর হাত টেনে দাঁড় করলো। হঠাৎ এমন হয় অবন্তিকার চকিতে তাকায়। সেই দৃষ্টি একদম অনুপের বুকে গিয়ে তীরের মতো বিঁধল যেন। শ্বাস বন্ধ হয়ে এলো তার। অনুপের হঠাৎ এমন টান দেওয়ায় সে হাতের কবজিতে ব্যথা পেয়েছে। তাই অনুপের হাতও ঠাস করে একটা চিমটি কেটে মুখ ভেঙচে সামনের দিকে হাঁটা দিল। তাতে অর্ণব চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে কিছু একটা খেয়াল হতেই সে দৌড়ে গিয়ে হাত টেনে আবার গাছের পিছনে নিয়ে আসলো অবন্তিকাকে। তাতে অবন্তিকা বিরক্তি কণ্ঠে বলল, কি হয়েছে? একটু আগেও না তাড়া দিচ্ছিলেন যাওয়ার জন্য, এখন আবার আটকাচ্ছেন কেন? অর্ণব ভুরকুচকে চাইলো, বলল না কিছু। হাত বাড়িয়ে অবন্তিকার ঠোঁটের পাশে লেপ্টে থাকা লিপস্টিকটুকু মুছে দিল। তাতে লাফিয়ে উঠল অবন্তিকার হাত। সে তড়িঘড়ি করে যেতে নিলেই অর্ণব হাত টেনে ধরে। অবন্তিকা চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। তার পা যেন চলছে না, মনে হচ্ছে কিছুর সাথে পা আটকে গেছে। অর্ণব হাত বাড়িয়ে অবন্তিকার চুল থেকে গোলাপ ফুলগুলো খুলে নেয়। তার সযত্নে রাখে নিজের বুক পকেটে। একটানে খুলে দেয় খোপা করা ঢেউ খেলানো চুলগুলো। তাতে মৃদু কম্পিত হয় অবন্তিকার শরীর। অর্ণব টের পায় সেই কম্পন। সে কিছু চুল ঘাড়ের এক পাশে দিয়ে সামনে এনে গলাটা ঢেকে দেয়। তারপর মুচকি এসে অবন্তিকার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, ফর্সা গলায় কামড়ের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই ঢেকে দিলাম। এবার যেন অবন্তিকার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু নিশ্চিত হলো। তার হাত চলে গেল গলায়। পুরো রাস্তা দুজনে আর কথা বলল না। একে অপরকে অনুভব করতে ব্যস্ত দুজন। অর্ণবের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে রইল অবন্তিকা। দুজনের ঠোঁটের ভাঁজেই এক চিলতে হাসি। বাইকটা অবন্তিকার গেটের সামনে থামার পর হুট করে নীরবতা ভাঙে অবন্তিকা। ভালোবাসা মানে কি অর্ণব স্যার? অর্ণব তাকায় কাজল কালো সেই উৎসুক দৃষ্টিতে, মন্ত্রমুগ্ধে নেই বলে, ভালোবাসা হলো যখন তুমি তার চোখের দিকে তাকাও এবং সেখানে তোমার প্রয়োজনীয় সবকিছু দেখতে পাও। সেই চোখে তুমি নিজের সুখ খুঁজে পাও, আর আমি তোমার চোখে গোটা দুনিয়া দেখতে পাই। আমার কাছে ভালোবাসা মানে হলো তুমি, শুধুই তুমি, আমার অবন্তিকা। এন উত্তরে অবন্তিকার চোখে অশ্রু জমে। খুশিতে হাত পা কেঁপে কেঁপে ওঠে তার। নিজেকে সর্বসুখী মনে হচ্ছে। অর্ণব পা চালিয়ে অবন্তিকার কাছে এসে দাঁড়ে। দুহাতে আগলে ধরে অবন্তিকার গাল। বৃদ্ধাঙ্গুলি দিয়ে অশ্রু মুছিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি অবন্তিকা। এই পৃথিবীতে এই প্রথমবার কারো কাছে নির্দ্বিধায় কিছু চাইছি। প্লিজ ফিরিয়ে দিও না। তুমি তোমার তুমিটাকে আমায় দিয়ে দাও, প্লিজ, কথা দিচ্ছি। অর্থের দিক থেকে হয়তো তোমাকে বিলাসিতা দিতে পারবো না, তবে এই হৃদয়ে জমানো অজস্র ভালোবাসা তোমার পায়ের নিচে পিছিয়ে দেব। দিব কি আমার তুমিটাকে? অবন্তিকা জলজল করা অশ্রুসিক্ত চোখে তাকায়। কম্পিত কণ্ঠে বলে, একমাত্র আমার সৃষ্টিকর্তা জানি পৃথিবীতে আমি কখনো বিলাসিতা চাইনি। আমি যে ভালোবাসার কাঙাল, আমার শুধু আপনাকে চাই অর্ণব, শুধু আপনাকে। খুব ভালোবাসি অর্ণব। 3টা বছর ধরে তিল তিল করে গড়ে উঠেছে এই ভালোবাসা। আপনাকে ছাড়া আমার কিছু চাই না অর্ণব, কিচ্ছু না। খুশিতে অর্ণবের চোখেও অশ্রু জমে। এই মেয়েটা তার কাছে চাঁদ সমতুল্য, যার দিকে হাত বাড়াতেও তার হৃদয় কাঁপত। আজ সেই মেয়েটা কত সহজেই বলল তার শুধু অর্ণব কি চাই। অর্ণব অবন্তিকার কপালে ঠোঁট ডুবিয়ে চুমু খায়। কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি তোমার হব, তুমি আমার হবে, এবং একসাথে আমরা একটা প্রেমের গল্প হব। সেই প্রেমের গল্পে রাগ হবে, অভিমান হবে, যে অভিমান দিন শেষে ভালোবাসায় রূপ নেবে। আমাদের ছোট্ট একটা সংসার হবে। অবন্তিকা ঠোঁট এলিয়ে হাসে। অশ্রু সিক্ত চোখে সেই হাসিটা অর্ণবের কাছে দুনিয়ার দ্বিতীয়তম সুন্দর হাসি মনে হয়। সে তার মায়ের মুখের হাসিটাকে সবচেয়ে সুন্দর হাসি মনে করত। আজ থেকে আরেকজন যোগ হলো। তারপর দুজন দুজনকে বিদায় জানাই। দুজন ফিরে যায় দুটির গন্তব্যে। বেলকনিতে দাঁড়িয়ে থাকা অভিকের চোখেও সুখের অশ্রু ঝরে। অবশেষে তার বোনটাকে কষ্ট পেতে হলো না তার মতো করে। তার বোনটা যে সবসময় কেঁদে এসেছে একটু ভালোবাসার জন্য, আজ বুঝি তা মিলল। অভিকের আজ বড্ড হালকা হালকা লাগছে। সে আকাশপানে চাই, বিবি করে অশ্রু চোখে আওড়ায়। তোমার সাথে প্রতিটা দিনগুলো আমি বাঁচার মতো করে বেঁচেছিলাম শ্রাবণী। এখন আমায় একাকিত্ব করে করে খায়। তুমি কেন চলে গেলে শ্রাবণী? কেন অভিমান করে আকাশের তারা হয়ে গেলে? নয়তো আমাদেরও একটা প্রেমের গল্প হতো। যদি চলেই যাবে
বিধ্বস্ত এই আমিটাকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল শ্রাবণী? অন্ধকার আচ্ছন্ন একটা রুম, চারিদিকে মদের উটকো গন্ধ, সিগারেটের ছড়াছড়ি। সেই রুমে একটা চেয়ার তুলছে অনবরত। চেয়ারটায় বসে বসে সিগারেট টানছে একটি পুরুষালী অবৈ, বয়স 50-এর কোঠায়, মুখে দুশ্চিন্তার ছায়া। এতদিনে সাজিয়ে রাখা খেলাটা হঠাৎ কেমন বিগড়ে যাচ্ছে। বাংলাদেশে কিছু ট্যাক্সের ব্যবসা বন্ধ হয়ে গেছে তার। এসব কে করেছে সেটা খুঁজে বের করতে পারছে না তিনি। এত বছরে বন্দি করে রাখা খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটিটাই হাতছাড়া হয়ে গেল তার। কোথায় পালালো খুঁজেই পাচ্ছে না কেউ। এসব চিন্তা তার রাতের ঘুম হারাম। 17টা বছরের তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য এভাবে কোনো চুনোপুটির চা এসে ধ্বংস করতে চাইলে তো আর হতে দেওয়া যায় না। তখনই সশব্দে বেজে উঠল তার পাশের টেবিলে থাকা ফোনটা নিয়ে কানে ধরতে ওপাশ থেকে বলে, কথাটা বলতেই কলটা কেটে যায়। তারপর লোকটা গিয়ে দাঁড়ালো একটা সাদা কালো ছবির সামনে। ছবিটিতে হাত বুলিয়ে বলে, কথাগুলো বারবার বলতে বলতে উচ্চস্বরে হেসে ওঠে লোকটি। সে হাসির শব্দে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটি আঁচল মুখে চেপে দ্রুকে কেঁদে উঠল। হসপিটালের একটি বেডের পাশে বসে আছে আব্রাহাম। তার চোখ দুটো রক্তলাল হয়ে আছে। আজ সারাটা দিন সে হসপিটালেই ছিল। আরফান আহমেদকে এই পর্যন্ত রক্তক্ষরণ ও রক্তশূন্যতার কারণে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এসব নিয়ে সে ব্যস্ত ছিল। আজ 4 দিন অদ্রির সাথে একবারও কথা হয়নি। এই কষ্টে বেচারার অবস্থা খারাপ। অদ্রিকে কল দিয়েছিল কিন্তু কেউ ধরেনি। পরে নীলকে কল দিয়ে খবর নিয়েছে মেয়েটা নাকি আজ 4 দিন তার রুম থেকে বের হয়নি। এই নিয়েই আব্রাহামের যত চিন্তা। যে মেয়েটা 1 সেকেন্ড চুপ করে থাকতে পারে না, সেই মেয়ে সারাদিন রুমে বন্দি। এটাই মূলত আব্রাহামের চিন্তার মূল কারণ। আব্রাহামের চিন্তার মাঝেই মিস্টার আরফান আহমেদের জ্ঞান ফিরে। তিনি নিচু কণ্ঠে ডাক দেয়, আব্রাহাম। তাতে আব্রাহামের চিন্তা ভাবনায় ছেদ পড়ে। সে এগিয়ে গিয়ে বলে, কেমন লাগছে এখন বাবাই? তুমি ঠিক আছো? ক্লান্ত লাগছে? কিছু খাবে তুমি? আব্রাহামের এমন চিন্তা দেখে ভদ্রলোক ঠোঁট এলিয়ে হাসে। তারপর বলেন, আমি ঠিক আছি আব্রাহাম। আমার মেয়েটার কোনো খোঁজ জানিস? ওরা কি আমার মেয়েটাকে মেরে ফেলেছে? তুমি কাদের কথা বলছো বাবাই? কারা তোমাকে আটকে রেখেছিল? আর অদ্রিত ছোট থেকেই আমাদের সাথে আছে। নীলিমা ফুপ্পি ওকে নিজের কাছেই রেখেছে। অদ্রি ভালো আছে। ওরাকে আমিও জানি না। 13টা বছর ধরে বন্দি রেখেছি, কিন্তু কাউকে আমি চিনতে পারিনি। শুধুমাত্র একটা ছেলে আসতো খাবার দিতে, দিনে একবার। ছেলেটার নাম ইফাত। অল্প বয়সে এসবে জড়িয়ে পড়েছিল। ও আমাকে অনেকবার মুক্ত করতে চেয়েছিল। আজ আমি তোর সামনে আছি, এর কারণটাও ইফাত। কিন্তু কেন সেটা আমিও জানি না। ওরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ড্রাগস সাপ্লাই করে, নারী পাচার করে, আমি শুনেছিলাম একদিন। আব্রাহাম এবার বুঝতে পারলো যাদেরকে সে গত 3 বছর ধরে হন হয়ে খুঁজে চলছে তারাই বাবাকে আটকে রেখেছিল। কিন্তু কেন? কেমন শত্রুতা ছিল? বাড়ি ফিরল রাত 12টার দিকে। তারপর কোনো দিকে না তাকিয়ে আব্রাহাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার মনটা কেমন খচখচ করছে। অদিকে সারাটি দিন দেখেনি, তাতে তার মনের অবস্থা করুণ। রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। দরজার ভিতর থেকে লাগানো, তাই পকেট থেকে চাবিটা বের করে দরজার লক খুলল আব্রাহাম। অন্ধকারে আবৃত রুমটা। বারান্দার দরজা দিয়ে একটুখানি আলোর আবছা আবছা দেখা যাচ্ছে সবকিছু। রুমের অবস্থা করুন। সবকিছু এদিকে সেদিকে ছড়িয়ে রয়েছে। নিচে কাচের সমারোহ। বিছানার বালিশগুলো এলোমেলো হয়ে পড়ে আছে দরজার সামনে। রুমের এমন বেহাল দশা দেখে ভুল কুচকে যায় আব্রাহামের কপালে। চিন্তার ভাঁজ স্পষ্ট। সে দ্রুত গতিতে এগিয়ে যায় সামনে। আবছা আলোয় দেখা যাচ্ছে বিছানায় একটি মেয়েলি অবৈ। লম্বা ঘন কালো চুলগুলো বিছানায় ছড়িয়ে রয়েছে। থেকে থেকে কাঁপছে শরীরটা। শাড়ির আঁচলটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আর অদ্রি বিছানার ওপর হয়ে শুয়ে আছে। এমন অবস্থা দেখে আব্রাহামের মুখে ভয় দেখা গেল। বিছানায় শুয়ে হিচকি তুলে কাঁদছি আমি। পুরো পৃথিবীটাই আমার কাছে অসহ্য লাগছে। বুকের ভিতর কেমন একটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেছে, মরে যাব আমি এক্ষুনি। আব্রাহাম, আমার না, এটা ভাবতেই কলিজাটা কাঁপছে আমার।
চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মানুষটার বুকে আমার আগেও অন্য কেউ মাথা রেখে শান্তিতে ঘুমিয়েছে, তাকে ছুঁয়েছে, তার ভালোবাসা পেয়েছে। ভাবতে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যেন আমার। অদ্রির এমন অবস্থা দেখে আব্রাহাম এগিয়ে গেল, অদ্রির পাশে বসে বুকের সাথে জড়িয়ে নেয়, অস্থির কণ্ঠে বলে, অদ্রি কি হয়েছে তোমার? অসুস্থ লাগছে? খারাপ লাগছে? নাকি কেউ কিছু বলেছে? বলো আমাকে। হঠাৎ উনি আমায় জড়িয়ে ধরায় আমি তাকালাম তার দিকে। এই মানুষটা কি সত্যিই আমার না? ভাবতেই চোখ দিয়ে আবারও অশ্রু গড়ালো। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, চোখের কাজল, ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে মেয়েটার। অদ্রির এমন বিধ্বস্ত চেহারা দেখে আটকে ওঠে আব্রাহাম, বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দেয় মেয়েটার চোখের পানি। সে স্পর্শে কেঁপে উঠলাম আমি। ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আব্রাহাম, আমায় এইভাবে কেন ঠকালেন আপনি? কিভাবে পারলেন? কি দোষ ছিল আমার? আপনি কেন আমার না আব্রাহাম? অদ্রির এহেন কথায় ভরকে গেল আব্রাহাম। এমন কথা শুনে সে কি বলবে বুঝতেই পারছে না। আব্রাহাম ভরকে যাওয়া কণ্ঠে বলে, হোয়াট? কি বলছো তুমি? আমি কখন তোমাকে ঠকিয়েছি? আর ইউ ক্রেজি? ওনার এমন প্রতিক্রিয়ায় আসার আলো দেখতে পেলাম আমি। হয়তো আমি তখন ভুল শুনেছি, তাও নিশ্চিত হতে বললাম, আপনি কি ম্যারিড আব্রাহাম? অদ্রির কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন আব্রাহাম। আব্রাহামকে দেখে মনে হচ্ছে এমন কিছু সে আশা করেনি মোটেও। আমি দুহাত বাড়িয়ে ওনার দুগালে হাত রেখে বললাম, বলুন না আব্রাহাম, এটা মিথ্যে, আমি ভুল শুনেছি, আপনি বলুন না, আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব। আমার সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আব্রাহাম বললেন, আমি ম্যারিড। ওনার এহের উত্তরে নিভে গেল আমার একটুখানি আশার আলো। দম বন্ধ হয়ে এলো আবার, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আবার। আমি কম্পিত কণ্ঠে বললাম, আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে? নিজের প্রাণের থেকেও বেশি। তাহলে আমার সাথে এসব কি ছিল আব্রাহাম? আপনি আমায় এইভাবে কেন আব্রাহাম? কি দোষ ছিল আমার? বিনিময়ে চুপ রইলেন উনি, হাত বাড়িয়ে আমার চোখের পানি মুছিয়ে দিলেন। আমি আর সহ্য করতে পারলাম না, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তাকে। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করে দরজার দিকে আঙুল তাক করে বললাম, বেরিয়ে যান আব্রাহাম, আর কখনো আমার সামনে আসবেন না, আপনার মুখটাও আর দেখতে চাই না আমি। উনি বিনা বাক্য ব্যয় বেরিয়ে গেলেন। তা দেখে আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলাম। নিজের উপর বিরক্ত লাগছে আমার। ওনার সাথে পরিচয়ের একটা মাসও হয়নি, এর মাঝে এতটা দুর্বল কি করে হতে পারলাম আমি? অনুভূতি কেন এতটা গাঢ় হলো? কেন এত কষ্ট হচ্ছে আমার? কি দোষ ছিল আমার? ভালোবাসাটাই কি আমার সবচেয়ে বড় ভুল? কি এমন পাপের শাস্তি পাচ্ছি আমি? আমি তো কাছে যাইনি, উনিই তো এসেছিলেন আমার কাছে। আমার অনুভূতিগুলোকে প্রশ্রয় দিয়েছেন, আমায় আগলে রেখেছেন, বিশ্বাস করিয়েছেন তিনি ভালোবাসেন আমায়। এত নিখুঁত অভিনয় কি আসলেই সম্ভব? চোখে এত অনুভূতি নিয়েও কি ছলনা করা যায়? মিথ্যে ভালোবাসা নিয়ে ছুঁয়ে দিলেও কি সে স্পর্শ এতটাই সত্যি হতে পারে? জানি না, কিচ্ছু জানি না। আমার শুধু ইচ্ছে করছে ওনাকে নিয়ে কোথাও একটা পালিয়ে যেতে। বাকি সব মিথ্যা, সব কিছু মিথ্যা। তখন এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন আব্রাহাম। ওনাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিলাম। এগিয়ে আসছেন উনি আমার দিকে। প্রতিটা কদমের সাথে সাথে বেড়ে চলেছে আমার হৃৎপিণ্ডের গতিবেগ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।